হ্যালো ট্রেডার্স, আজকের টপিক হলো ইথানল সেক্টর স্টকস। ইথানল ইথানল হচ্ছে একটা ফিউচারিস্টিক সেক্টর। ইথানল মেনলি আমাদের যে পেট্রোল, এখন বাজারে আপনি পাবেন পেট্রোলের বদলে, খাঁটি পেট্রোলের বদলে আপনি পাবেন E10 এবং পাবেন E20। সো এইগুলোর মিনিং কি? E10 আর E20, E10 এর মিনিং হচ্ছে যে ওই পেট্রোলে ইথানলের ভাগ হচ্ছে 10%, আর যখন E20 আসবে তখন ইথানলের ভাগ থাকবে 20%। অর্থাৎ আমাদের যে জ্বালানি পেট্রোল, যেতে আমরা গাড়ি চালাই, সেতে আমরা ইথানল ব্যবহার করছি। যাতে করে কি হয়? যাতে করে পেট্রোলের সাশ্রয় হয়, পেট্রোলের প্রাইস কম হয়, এবং একটা ফিউচারিস্টিক, যাতে পেট্রোল তো বারবার ফুরিয়ে এসছে, তার জন্য ইথানল ব্যবহার করলে সেখানে পেট্রোলটা সাশ্রয় হবে, প্রাইস কম হবে পেট্রোলের, এবং একটা লং টার্ম ভিউ আমরা রাখতে পারবো। সো ইথানল স্টকস একটা ফিউচারিস্টিক সেক্টর, রিনিউয়েবল সেক্টরের আন্ডারে স্টকস। এবার এখন ইথানল সেক্টরে অনেক স্টক রয়েছে। বলরামপুর চিনি মিলস, ঈদ প্যারি, ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং, ডালমিয়া ভারত সুগার, মেনি স্টকস আর দেয়ার। সো এদের মধ্যে থেকে বাছাই করা কিছু বেস্ট স্টকস, ফান্ডামেন্টাল দেখে নেব, চার্ট দেখব। শুধু এই কটি সেক্টরের স্টকস নয়, আপনি যে কোনো স্টকসে এরকম যদি চার্ট প্যাটার্ন দেখতে পান, তো আপনি কিভাবে ইউজ করতে পারেন, তো এইচ এন্ড এভরিথিং। ওকে, তো নলেজেবল ভিডিও হতে চলেছে, তো অবশ্যই এন্ড পর্যন্ত দেখতে থাকবেন। ওকে, তো শুরু করি। সো আমি এখানে মেইনলি ৩ টা স্টকস চুজ করেছি। এবার ৩ টা স্টকসের মধ্যে ১ম যে স্টকটা আছে বলরামপুর চিনি মিলস। ওকে? সো এই যে স্টকটা, এই স্টকটার মার্কেট ক্যাপ দেখেন ১১,২৬২ কোটি টাকা। স্টকের PE হচ্ছে ২৬। রিটার্ন অফ ইকুইটি 13.5। কারেন্ট প্রাইস চলছে ৫৫৮ টাকা। আজকের দিনে একটু মাইনাস হয়েছে, -2.81। হাই করেছিল ৬৯৩ এবং লো হয়েছে ৩৪৩। ওকে। ডিভিডেন্ড কোম্পানি দেয়। আর ফেস ভ্যালু হচ্ছে 1, মোটামুটি এগুলো। আর বুক ভ্যালু 176। তো আমি যদি স্টকসের ফান্ডামেন্টাল দেখি, তো স্টকসের ফান্ডামেন্টালি স্টকটা কিন্তু প্রফিটেবল রয়েছে। এবার মেইনলি স্টকটার ফ্রি ক্যাশও ভালো পরিমাণ আছে। যদি আমি একটু প্রফিটেবল দেখাই, তো দেখেন এখানে স্টকটা ইয়ার টু বেসিসে, অর্থাৎ ইয়ারে কিন্তু ভালো একটা রেভিনিউ মানে জেনারেট করেছে। প্রত্যেকবার একটা এভারেজ টু আপ মোটামুটি দেখা যাচ্ছে প্রত্যেকটা বারে। একটু নিচের দিকে যাই। এখানে দেখেন ব্যালেন্স শিট, এখানে মার্চ থেকে একটু কমেছে। এখানে দেখেন মার্চ 2024 এখানে ৬,০০০ ছিল। এইবার সেপ্টেম্বরে এসে একটু ডাউন হয়েছে। তো সেই হিসাবে স্টকটা কিন্তু খুব একটা আপস অ্যান্ড ডাউনস করেনি। এটা এভারেজ জোনের মধ্যে কিন্তু স্টকটা ঘোরাঘুরি করছে। ওকে। সো একটা মেইন ফ্যাক্টর আমি এটাই, যে স্টকটাতে এবারে কিন্তু একটু এফআইআই আর ডিআই এর একটু হোল্ডিংস বেড়েছে। দেখেন এখানে স্টকে সেপ্টেম্বর মাস, এরপর সেপ্টেম্বর মাসে দেখেন এখানে এফআই 0.85 এ বেড়েছে। ডিআই এখানে প্রায় 4% এর মতো ইনক্রিজ হয়েছে, এবং পাবলিক প্রায় 5% এর মতো কমেছে এখানে। পাবলিক এখানে -5% কমেছে। তো স্টকটা দেখে ভালো লাগছে, এবং চার্ট প্যাটার্ন আমরা লক্ষ্য করব স্টকটার, যে আমরা কিভাবে এরকম চার্ট প্যাটার্ন সলভ করতে পারি। ওকে? সো আমি যদি যেকোনো চার্ট প্যাটার্ন দেখি, তো আমাকে মেইনলি কি করতে হবে? সেই চার্ট প্যাটার্ন থেকে বুঝতে হবে যে স্টকটাতে কখন আমি এন্ট্রি নেব, স্টকটাতে কিরকম কি লেভেল হতে পারে। তো কিভাবে আমি দেখতে পারি স্টকটাতে অ্যাকচুয়ালি। তো আজকে মেইনলি ৩ টা স্টকের চার্ট আপনি কিভাবে বুঝতে পারবেন, তো চার্টটাকে সিম্পলিফাই করার চেষ্টা করব। ওকে? সো দেখেন আমার এখানে স্টকের নাম হচ্ছে বলরামপুর চিনি মিলস। তো আমি যদি স্টকের চার্ট ওপেন করি, তো দেখেন চার্টে এখানে আমি এটা এমনি এটা ওপেন করেছি। তো চার্ট মেইনলি একটা উইকলি চার্ট। তো লং টাইম ফ্রেম কেন চুজ করি, তার জন্য এটাই, যে যাতে আমি বর্ডার মার্কেটের চার্টটা দেখতে পারি। সেই জন্যই মেইনলি লং চার্টটা আমি ইউজ করেছি। ওকে? সো ১ম আমাকে কি দেখতে হবে, যে স্টকটা কোথা থেকে ব্রেকআউট দিয়েছিল। তো আমার এখানে ব্রেকআউট জোনটাকে আমি হাইলাইট করি। দেখেন এখান থেকে আমাদের স্টকটা ব্রেকআউট দিয়েছিল। ওকে? তো স্টকটা ব্রেকআউট দেওয়ার পর এখানে কাইন্ড অফ একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে। দেখেন ভালোভাবে এখানে একটা সামথিং একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে, এবং প্যাটার্ন ব্রেকআউট দিয়েছে, এবং তারপর কিন্তু নিচে এসেছে। এবার এখন লা ৫৫০ এর কাছাকাছি আজকের দিনে ট্রেড করছে। তো আমি যখন কোনো একটা স্টকস বা কিছু একটা আমার হাতে আসবে, তখন আমি কিভাবে বুঝতে পারবো যে স্টকটাতে কোন সময় আমি এন্ট্রি নেব? বা সেই স্টকটাতে কত, মানে এখান থেকে যে প্রাইস রিভার্স করলো, কতদূর পর্যন্ত রিভার্সাল করতে পারে, এবং কোনখান থেকে আবার আপসাইড কন্টিনিউ করতে পারে। মেনি কোয়েশ্চেনস থাকে তো মনের মধ্যে। তো আমি এই চার্টটাকে, বা আরো যে ২ টি এক্সট্রা চার্ট আছে, সেই ২ টি চার্টকে কিন্তু ভালোভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করব, এবং সেই চার্টগুলোকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ওকে? সো ৩ টি চার্ট এক, এক করে বলতে থাকি। ওকে? দেখেন ভালোভাবে বুঝার চেষ্টা করবেন। সো আমি দেখলাম যে বলরামপুর চিনি মিলস, এই স্টকটা একটা কনসোলিডেশন জোন ছিল, এবং জোনটাকে ব্রেকআউট করার পর আবার একটা এটাকে পিনাট বলতে পারি, এবং পিনাট করার পর এখানে ব্রেকআউট দিয়েছে, এবং তারপর নিচে এখানে আসছে। এখন যে লেভেলে ট্রেড করছে ৫৫০ এর লেভেল ট্রেড করছে। সো আমি এখানে কি করব? ফার্স্ট থিং, দেখেন ফার্স্ট থিং
কোনো পিনাটকে সলভ করার জন্য কি করতে হয়? দেখেন মার্কেটে একটা কথা আছে কি জানেন তো? কথাটা হচ্ছে এইটা যে accumulation, distribution তাই তো? তা এখানে দেখেন, এখানে সিম্পলি বাজার কি করলো? ১ম এখানে accumulation করলো, ওকে? accumulation করলো, তারপর distribution করলো, আবার accumulation করছে, আবার distribution করলো, ওকে? সো প্রত্যেকবার একটা ফেজ অর্থাৎ বাজার আরেকটা কিন্তু আমাদের বলা হয় না। accumulation আর distribution আমরা জানি কিন্তু তার মাঝে একটা কেস ঘটে সেটা হচ্ছে manipulation, ওকে? সো এই যে ম্যানিপুলেশন যে ওয়ার্ডটা এটার মিনিং কি? না ১ম অ্যাকুমুলেশন হলো তারপরে ম্যানিপুলেশন তারপর ডিস্ট্রিবিউশন। মানে ম্যানিপুলেশন হচ্ছে যা প্রত্যেকে ঠকানোর চেষ্টা করবে বাজার। প্রত্যেকে ঠকানোর চেষ্টা করবে এবং প্রত্যেকে যখন সেখানে ফেঁসে যাবে তারপরে কিন্তু আমরা বড়সড় এটা দেখতে পারবো। ওকে? এটা শিখে রাখুন। এটা হলো তো এইখানে এখন যে বাজার ট্রেড করছে এখানে বাজার আমাদের কিভাবে মানে কিভাবে ঠকাতে পারে? এইবার দেখেন এখানে একটা চার্ট প্যাটার্ন আমরা প্রত্যেকেই এখানে জানি যে বুলিশ পিনাট কাইন্ড অফ পিনাট কারণ কি? এখানে যদি আমি লক্ষ্য করি এখানে এক প্রাইস নিচে এখানে ধাক্কা খেয়ে আবার উপরে গিয়েছে, আবার নিচে এসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে। প্রত্যেকবার কিন্তু এই যে সাপোর্টটা এটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে এবং রেজিস্ট্যান্স যেটা সেটা নিচের দিকে হচ্ছে। ওকে, রেজিস্ট্যান্স বারবার নিচের দিকে হচ্ছে। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স একটা আ মানে বর্ডার জোন থেকে একটা স্মলার জোনে আসছে এবং তারপর ব্রেকআউট দিয়েছে। এটাকে আমরা কাইন্ড অফ পিনাট বলতে পারি। এবার প্রত্যেকটা পিনাটকে সলভ করার জন্য আপনাদের কি করতে হবে? দেখেন যখন কোনো পিনাটের ব্রেক আউট দিল, সেই ব্রেক আউটটা কতদূর পর্যন্ত হতে পারে সেটা ১ম আপনাকে প্রেডিক্ট করতে হবে। ওকে? সো সিম্পলি আমি যখন কোনো পিনাটের ব্রেক আউট দেবে এবং ব্রেক আউটের পর কোনখান থেকে অর্থাৎ ধরেন এই যে প্রাইস লেভেলটা এখানে হচ্ছে ৬৫০ বাজার এই ৬৬০ এইখান থেকেই কেন বাজার রিভার্সাল করলো? এখান থেকে তো আরো উপরে যেতে পারত বা এর আগে থেকেও তো রিভার্সাল করতে পারত। তো অ্যাকচুয়াল যদি আমাদের পয়েন্ট বের করতে হয় যে কোন পয়েন্ট থেকে বাজার অ্যাকচুয়ালি রিভার্স করবে, তো আমাদের সিম্পলি কি করতে হবে? ভালো করে দেখেন, ওকে? এবার দেখেন। তো সিম্পলি এখানে মেইনলি কি করতে হবে? না আপনাকে মাপ করতে হবে। মাপটা কিরকম করতে হবে? যদি আমি এখানে মাপ করার চেষ্টা করি। সো এইখান থেকে আমি নেব আ ট্রায়াঙ্গেল প্যাটার্ন, কাইন্ড অফ ট্রায়াঙ্গেল প্যাটার্ন নেব। এইবার এই যে পিনাটের এখান থেকে একটা মানে আমি বলতে চাচ্ছি এই পয়েন্ট টু এই পয়েন্ট এটা একটা পয়েন্ট, এটা হচ্ছে 2nd পয়েন্ট। সো সবসময় যখন উপরে ব্রেকআউট দেয় তখন আমাদের 2nd পয়েন্টটা মেজার করতে হবে। সো মেজারমেন্ট এই যে 2nd পয়েন্ট আমরা এখানে মেজারমেন্ট করব। ওকে? মেজারমেন্ট হয়ে গেল। এরপর আমি এই পয়েন্টটা সিম্পলি এখানে এর উপরে দিয়ে দেব। দেখেন ঠিক সেম পয়েন্ট আমার এখান থেকে ব্রেকআউট জোন এবং ঠিক দেখেন ঠিক সেম পয়েন্ট থেকে কিন্তু বাজার রিভার্সাল করেছে। তো বাজার রিভার্সাল পয়েন্ট আমরা মানে পেয়ে গেলাম এখান থেকে। ওকে? দেখেন এখান থেকে বাজার রিভার্সাল করছে। এইবার এইখান থেকে যে বাজার রিভার্সাল করছে সেটা কতদূর নিচে আসতে পারে? কোনখান থেকে বাজার আবার এইখান থেকে হয়তো এতদূর নিচে আসলো, আবার এইখান থেকে আবার যে উপরে যাবে, আমাকে এই পয়েন্টটা যে বের করতে হবে, এই পয়েন্টটা আমি কিভাবে বের করব? অর্থাৎ আমি বলতে চাচ্ছি বাজার এইখান থেকে রিভার্সাল পয়েন্ট আমরা পেয়ে গেলাম। আবার এইখান থেকে যে নিচে আসছে, এবার এইখান থেকে কোথায় রিভার্সাল পয়েন্ট হবে এবং এখান থেকে আমরা উপরে ভাবনা করতে পারবো। সেটাও আপনাদের বুঝতে হবে, প্রেডিক্ট করতে হবে। ওকে? তো সেই পয়েন্টটা আমি কিভাবে চুজ করব? দেখেন ভালোভাবে দেখেন। তো সিম্পলি কি করতে হবে? বাজার ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পর রিভার্সাল করছে। তারপর কি করতে হবে? না এইবার আমাদের মানে মেজারমেন্ট করতে হবে ফার্স্ট যে পয়েন্টটা, ওকে? ফার্স্ট এইখান থেকে এইখানটা। এই যে পয়েন্টটা আমাদের এই পয়েন্টটা মেজারমেন্ট করতে হবে। সো এই যে পয়েন্টটা হবে এটাই কিন্তু আমাদের রিভার্সাল জোন হবে। ওকে? আমি সিম্পলি এইখান থেকে এইখানটা আমি এখানে প্লট করে দেব। সো এখানে আমার রিভার্সাল জোন আসছে এই জায়গাটা। ঠিক এই জায়গাটা। সো এখানে আমার লেভেল বেরিয়ে এসছে ৪৫০ এর কাছাকাছি। সো আমি দেখলাম যে বাজারে মেজারমেন্ট করে যে এই পিনাটের বেসিসে বাজার এখন যে লেভেলে চলছে ৫৪৯ এইখান থেকে কিন্তু বাজার নিচে আসবে এবং আমাদের পারফেক্ট যে রিভার্সাল জোন সেটা হচ্ছে আমাদের ৪৫০ এর কাছাকাছি। এটা আমাদের মানে বেরিয়ে এলো। এরপর কি করতে হবে? দেখেন, বাজারে এইখান থেকে রিভার্সালের মোস্ট প্রবাবলি এখান থেকে রিভার্সাল পসিবল। কিন্তু বাজার যদি সেই সময় তখনকার কন্ডিশনে যদি দেখা যায় যে কোনো খারাপ কন্ডিশন যদি বাজার এটাকেও যদি ব্রেক ডাউন করে, আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের যে রিভার্সাল পয়েন্ট বের হলো এটাকেও যদি বাজার ব্রেক ডাউন করে তো বাজার কতটা নিচে যেতে পারে? তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে সিম্পলি এই যে পয়েন্টটা বের হলো, এই পয়েন্টটা থেকে এই যে পিনাটের মিডল পয়েন্ট পর্যন্ত অর্থাৎ আমি যদি সিম্পলি মেজারমেন্ট করি তো মিডল পয়েন্ট হচ্ছে ৪০৮। পিনাটের যে মিডল পয়েন্ট অর্থাৎ এই যে রেঞ্জ, ওকে? মানে এইখান থেকে এইখানটার যে রেঞ্জ তার মিডল যে পয়েন্ট সেই মিডল পয়েন্ট একটা অ্যাপ্রক্স এইখান থেকে কিন্তু যদি বাজার ব্রেক ডাউন করে তো কতক্ষণ আমরা সেফ আছি যতক্ষণ এই মিডল পয়েন্টটা ব্রেক না হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু সেফ খেলতে পারি।
কিন্তু যখন এই মিডল পয়েন্টটা ব্রেক হয়ে যাবে, ক্যান্ডেল যখন ক্লোজ দিয়ে দেবে, তখন কিন্তু আমাদের এখান থেকে এক্সিট নিতে হবে। কারণ এখানে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তারপর কি হবে বাজার? না এই যে ইচ অ্যান্ড এভরি যে আ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, সেটা কিন্তু পরপর করে এপ্লাই হবে এবং বাজার কিন্তু নিচের দিকে আসতে থাকবে। সো এটা হচ্ছে মেইন। তো মেইনলি দেখা গেছে যে রিভার্সাল পয়েন্ট যেটা হয়, তো সেইখান থেকে কিন্তু বাজার কন্টিনিউয়াস রিভার্স করে যায় এবং আমরা এর থেকে নতুন একটা হাই দেখতে পারি। তো এবার আমি বলি যে আমরা এখান থেকে যে রিভার্সাল পয়েন্টটা বের করলাম এবং আমরা এরপর থেকে কত টার্গেট পেতে পারি? টার্গেট পাওয়ার জন্য কি করতে হবে? যে প্রিভিয়াস যে ব্রেকআউট পয়েন্ট, সেখান থেকে পিনাটের যে হাইক যেটা করেছিল সেইখান পর্যন্ত মেজারমেন্ট করে আমাদের এইখান থেকে দিতে হবে। ব্যাস। সিম্পলি আমাদের নেক্সট টার্গেট হতে পারে ৭৫০ পর্যন্ত। সিম্পলি এইভাবে কিন্তু আপনারা মেজারমেন্ট করতে পারেন এবং আমার এটাই বলার থাকবে যে প্রত্যেকটা স্টকস মেইনলি সিম্পল ভাবে যতটা সিম্পল ভাবে বোঝা যায়, যতটা সিম্পল ভাবে এটাকে সিম্পলিফাই করা যায়, তত কিন্তু ইজি হবে। ওকে? তো বলরামপুর চিনি মিলস এর যদি আমি পারফেক্ট এন্ট্রি ধরি, তো ৪৪৫ থেকে ৪৫০ এর মধ্যে এন্ট্রি করতে পারেন। আমার লং টার্ম টার্গেট থাকবে ৭৫১। তার আগে আমার যেটা এখন করার হাই অর্থাৎ ৬৬০ এর কাছে, এটা আমার ফার্স্ট টার্গেট এবং এরপর ৭৫০। আর এসএল রাখতে পারি ছোট্ট একটা এসএল ৪০৮। দেখেন কত সিম্পল, ছোট্ট এসএল এ কত বড় টার্গেট আমরা পেয়ে যেতে পারি। ওকে? যতটা সিম্পল ভাবে চার্টটাকে বুঝতে পারবেন, তত কিন্তু সিম্পল হবে। ওকে? আচ্ছা, এরকম ভাবেই ২ নম্বর যে স্টকটা আমি চুজ করেছি, সেটা হলো ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং। ওকে? সো ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং এর প্রাইস হচ্ছে ৳৪৭৪ এখনকার প্রাইস চলছে। মার্কেট ক্যাপ ৳১০,৩৮৬ কোটি টাকা। স্টকটা হাই ক্রিয়েট করেছিল আপনার ৳৫১৮ এবং লো হয়েছিল ৳২৬৬ ওকে? সিম্পলি। সো এরপর দেখি ডিভিডেন্ড yield, ডিভিডেন্ড দেয় প্রায় কোম্পানি, ডিভিডেন্ড যদি লক্ষ্য করি, তো ডিভিডেন্ড ঠিকঠাকই দেয়। 0.74%, স্টকের PE 33, রিটার্ন অন ইকুইটি 14.0, আ বুক ভ্যালু 134। ওকে? তো সিম্পলি এগুলো ফান্ডামেন্টাল একটু মোটামুটি দেখার। এইবার এবার চার্ট দেখব। আমি মেইনলি যখন কোন স্টকস চুজ করি, ফান্ডামেন্টাল এটা দেখি যে স্টকটার যে ব্যবসা করছে না, যে বিজনেস করছে, সেই বিজনেস কতটা সাস্টেইনেবল বিজনেস। লং অর্থাৎ মানে আপকামিং যে ৫ বছর আসবে, সেখানে সেই কোম্পানিটা বিজনেস ঠিকঠাক করবে, মানে সেই বিজনেসটা চলবে কিনা, আগামী ৫ বছরে সেই রকম কোম্পানি টিকে থাকতে পারবে কিনা। তো সেরকম আমি দেখি। ফান্ডামেন্টালি এখন খারাপ বা এখন ভালো, পরে সেটা খারাপও হতে পারে এবং পরে সেটা ভালোও হতে পারে। সো ফান্ডামেন্টাল মেইনলি সেই সময়ের বেসিসে আপনাকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু লং টার্মে যদি আপনি ভাবেন কোন কোম্পানির ফান্ডামেন্টাল সবসময় ভালোই থাকবে, এটা কিন্তু ভুল। পরে কিন্তু ফান্ডামেন্টাল রং হতেও পারে। আবার কোন কোম্পানির ফান্ডামেন্টাল খুব ভালো, সেটা কিন্তু পরে গিয়ে খারাপ হতেও পারে। সো অল দ্য বেসিস আমাদের কি করতে হবে, সবসময় চার্টটাকে ফলো করা উচিত। কারণ এই যে চার্ট মানে কি, যে ক্যান্ডেল স্টিক এর মধ্যে বিগ প্লেয়ার রয়েছে, স্মল প্লেয়ার রয়েছে, তারপর আপনার রিটেলার রয়েছে, ইনস্টিটিউশনাল রয়েছে, এইচএনআই রয়েছে। মানে কি প্রত্যেকেই যে ট্রান্সেকশন করছে বাজারে, সেটাই আমাদের প্রাইস আপ বা ডাউন এটা দেখাচ্ছে, তাই না? তো সবসময় কিন্তু প্রাইসটাকে ফলো করা উচিত। ওকে? আচ্ছা, এরপর দেখি যে কোম্পানির প্রফিটেবল রয়েছে কিনা। তো কোম্পানি যদি প্রফিট দেখি, কোয়ার্টার রেজাল্ট। তো কোয়ার্টারলি রেজাল্ট হিসাবে কোম্পানি এই কোয়ার্টারে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারেনি। কোম্পানি তাই জন্য একটু ডাউন ভাব দেখা দিয়েছে কোম্পানিতে। তো একটা মোটামুটি ডিসেন্ট প্রফিট। পরপর প্রফিটের ভাগ কিন্তু পরপর ডাউনের দিকে যাচ্ছে। ওকে? আচ্ছা, আরেকটু নিচের দিকে দেখব যে আর কি, কি রয়েছে অ্যাকচুয়ালি। ওকে। প্রফিট ঠিকঠাক করতে পারেনি। আচ্ছা, কোম্পানি যদি আমি দেখি ব্যালেন্স শিটে কিন্তু রেভিনিউ ইনক্রিজ হয়েছে এবং লায়াবিলিটি একটু অ্যাসেট ইনক্রিজ হয়েছে, লায়াবিলিটি একটু কমেছে। ক্যাশ ফ্লোজ একটু ডাউন হয়েছে, রেশিওস। আচ্ছা, এইবার দেখি যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানে ডিআই কিন্তু 1% ইনক্রিজ হয়েছে। এফআই একটু কমেছে এবং পাবলিক 1% কমেছে। তো এটাই মোটামুটি একটা এভারেজে আ ফান্ডামেন্টাল এভারেজ মতন রয়েছে। কিন্তু দেখি যে পিই রেশিও, আ প্রাইস টু বুক ভ্যালু, এটা কোন জোনে ট্রেড করছে? এটা মোটামুটি বটম জোনে ট্রেড করছে। তো এখনো একটু এক্সপেনসিভ আছে। একটু নিচে আসলে কিন্তু এটা মেইনটেইন হয়ে যাবে। আর ইভি যদি দেখা হয়, তো ইভি প্রাইসের সঙ্গে, সঙ্গে একটু এক্সপেনসিভ রয়েছে। পিই রেশিওটা এক্সপেনসিভ রয়েছে। তো প্রাইস যদি নিচে আসে, তখন কিন্তু একটা ব্যালেন্সিং হয়ে যাবে। আচ্ছা, এবার আমি চার্ট লক্ষ্য করব। ফান্ডামেন্টাল তো দেখা হয়ে গেল। এবার দেখেন ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং চার্ট সেম আগের মতোই। আগের যে আমরা দেখেছিলাম বলরামপুর চিনি মিলস, এর মতোই দেখেন একটা কনসোলিডেশন জোন ছিল। জোন থেকে ব্রেকআউট দেওয়ার পর একটা পিনেট তৈরি করে এবং পিনেটের পর আমরা যে মেজারমেন্ট গুলো করলাম, সেম প্রসেস কিন্তু আমরা এখানেও এপ্লাই করব। ওকে? সিম্পলি দেখেন। এখানে স্টকটা কি করেছে? একটা কনসোলিডেশন জোন করেছে। কনসোলিডেশন জোন করার পর এখানে ডিস্ট্রিবিউশন করেছে এবং ডিস্ট্রিবিউশনের পর এখনো কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। এইবার
এই স্টকে যদি আমাদের এন্ট্রি নিতে হয় তো আমরা কি মানে বিবেচনা করব যে আমাদের এখানে এন্ট্রি নেওয়া উচিত কি উচিত নয়। ওকে? সিম্পলি তো দেখেন, সিম্পল আমি ১ম টাতে কি বললাম? যে যখন কোনো স্টকস বা কিছু আমরা মেজারমেন্ট করব, যদি সেটা আপ ট্রেন্ড এর দিকে হয় তখন পিনেটের 2nd যে আ মুভটা অর্থাৎ 2nd মুভমেন্টটা আমাদের সবসময় কিন্তু ওখানে মাপ করতে হবে। ওকে? 2nd মুভমেন্ট মাপ করার পর ব্রেকআউট জোন থেকে অর্থাৎ এইখানে হচ্ছে আমাদের রিভার্সাল জোন। দেখেন বাজার ঠিক সেম জোনে গিয়েই কিন্তু এখানে রিভার্সাল করেছে। ওকে? বাজার কিন্তু এখানে সেম পয়েন্টে যেয়ে কিন্তু এখানে রিভার্সাল করেছে। এখানে যে ক্যান্ডেলস্টিকটা হয়েছে কাইন্ড অফ শুটিং স্টার ক্যান্ডেলস্টিক এখানে প্যাটার্ন ফর্ম হয়েছে বা এটাকে আমরা একসঙ্গে বুলিশ সরি বিয়ারিশ অ্যাঙ্গেল ফিঙ্গার আমরা বলতে পারি। সো দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। সরি। সো এখান থেকে বাজার রিভার্সাল করেছে। আবার কিন্তু প্রাইস ঘুরে ফিরে সেই জোনেই কিন্তু গেছে। এবার একটা বিষয়, যখন প্রাইস এখানে ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট দেওয়ার পর এখানে একটা দেখেন কাইন্ড অফ ওয়েজেস অর্থাৎ এখানে একটা বক্স প্যাটার্নের মতো ক্রিয়েট করেছে এবং সেই বক্সের মধ্যে ঘোরাঘুরি করার পর এখান থেকে ব্রেকআউট দিয়েছে। এই যে একটা বক্স প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এইখান থেকে আপ ট্রেন্ডে গিয়ে মানে উপরে ব্রেকআউট দিয়ে আবার নিচে এসছে, আবার উপরে যেয়ে আবার নিচে এসছে। ওকে? সো এখনকার যে প্রাইস অ্যাকশন, সো আমি এটাকে দুভাবে দেখতে পারি। ফার্স্ট, বাজারের যে সম্পূর্ণ যে ডিমান্ডটা ছিল সেই ডিমান্ডটা এখানে ফুলফিল হয়ে গেছে। বাট বাজারে যে সাপ্লাইটা এখানে হয়েছিল, বাজারের সাপ্লাই কিন্তু এখানে 50% কমপ্লিট হয়েছে। তো বাজারে কিন্তু সাপ্লাই এখানে বাকি আছে। ওকে? সো বাজার কিন্তু এখান থেকে নিচে আসার সম্ভাবনা প্রবল। আরো একটা বিষয় আমরা এভাবেও দেখতে পারি যে বাজারে কাইন্ড অফ এখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এবং বাজার কিন্তু নিচে আসার জন্য প্রস্তুত। তো মেনি আ থিওরি আপনি এখানে ইউজ করতে পারেন। তো আপনাকে এটা ক্যাচ করতে হবে যে অ্যাকচুয়াল কতদূর আসতে পারে এবং কোনখান থেকে আবার রিভার্সাল করতে পারে। রিভার্সালস মিন দেখেন, রিভার্সাল পয়েন্ট কোনটা? বাজার এখান থেকে উপরে যাচ্ছিল এবং এই যে পয়েন্ট থেকে বাজার নিচে এলো এটাকে আমরা মানে রিভার্সাল পয়েন্ট বলতে পারি। আবার এইখান থেকে নিচে আসবে এবং নিচের যে পয়েন্ট থেকে বাজার উপরের দিকে আবার মোমেন্টাম শুরু করবে তাকেও কিন্তু আমরা রিভার্সাল পয়েন্ট বলতে পারি। তো দুটো ক্ষেত্রে রিভার্সাল পয়েন্ট আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এখানে আমরা দেখছি যে বাজারে যে পরিমাণ ডিমান্ডটা এখানে আ ক্রিয়েট করা হয়েছে, মানে ডিমান্ডটা কিন্তু এখান থেকে এতদূর ফিল আপ হয়ে গেছে। এবার যে সাপ্লাইটা কিন্তু এখনো বাকি আছে। তো সাপ্লাইটা কিন্তু নিচের দিকে বাজার আসলে সেটা পূরণ হবে। তো সেক্ষেত্রে আমাদের যদি রিভার্সাল পয়েন্ট মানে ফাইন্ড আউট করতে হয় তাহলে আমাদের কিভাবে ফাইন্ড আউট করতে হবে? তো দেখেন, মেজারমেন্ট আমরা কিভাবে করতে পারি? সো এইবার এইখানে যদি আমাদের করতে হয়, রিভার্সাল পয়েন্ট ফাইন্ড আউট করতে হয় তাহলে সাপ্লাইটা আমরা কোথা থেকে মেপেছিলাম? সরি, ডিমান্ডটা আমরা 2nd পয়েন্ট মানে এইখান থেকে এই পয়েন্ট মেপেছিলাম। তাহলে আমরা যখন সাপ্লাই মাপবো তখন আমাদের মাপ করতে হবে 1st পয়েন্ট অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত। সিম্পলি এই পর্যন্ত আমাদের মাপতে হবে। ফার্স্ট যে মুভমেন্টটা সেইখান থেকে আমরা রিভার্সাল পয়েন্ট ফাইন্ড আউট করতে পারবো। তো আমাদের যে পয়েন্ট বেরিয়ে আসছে এখানে আমরা ৩০৫ এর কাছাকাছি যে পয়েন্ট বেরিয়ে আসছে। এবার দেখেন এই পয়েন্ট এখানে রিজনেবল কেন আমি বলছি? ফার্স্ট রিজনেবল যে এইখানে একটা পিনেটের মাঝের এরিয়া, এই পয়েন্টটা পিনেটের মাঝের এরিয়া। এখানে একটা স্ট্রং সাপোর্ট পাবে। প্লাস এই যে বক্স প্যাটার্নে যারা ব্রেকআউটে এন্ট্রি নিয়েছে তাদের কিন্তু এসএল সিম্পলি এখানে নিচে পড়ে আছে। তো সিম্পলি সবার এসএল কিন্তু হিট হবে। তো আমাদের যদি পারফেক্ট এন্ট্রি করতে হয় তো ৩০৫ থেকে ৩১০ প্রাইস ইজিলি এখানে এভেইলেবল হবে। তো এই প্রাইসের কাছাকাছি পাওয়া গেলে এখান থেকে আমরা রিভার্সাল পয়েন্ট হবে এবং এখান থেকে আমরা লং রাখতে পারবো। আবারও বলি, এটা আমার রিভার্সাল পয়েন্ট ফাইন্ড আউট হয়ে গেল। এবার যদি আমি দেখি এখান থেকে টার্গেট কত রাখবো? এবার যে পয়েন্ট থেকে বাজার রিভার্সাল মানে ব্রেকআউট দিয়েছিল সেই টোটাল পয়েন্ট আমাদের মেজার করতে হবে। ওকে? টোটাল পয়েন্ট আমাদের মেজারমেন্ট করতে হবে। এবার মেজারমেন্ট করার পর আমরা এখান থেকে টার্গেট রাখতে পারবো কতদূর? এই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। অর্থাৎ ৫৫৪ পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারবো। নেক্সট যে টার্গেট। তো যতটা ইজিলি ভাবে আপনি চার্টটাকে বুঝতে তো আমাদের নেক্সট এন্ট্রি হবে ৩০৫ এর কাছাকাছি। আমাদের এসএল থাকবে সিম্পলি সুইং এর নিচে অর্থাৎ ২৫০ এর কাছাকাছি, টার্গেট থাকবে ৫৫৪ কাছাকাছি। তো প্রত্যেকটা বাজারে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কিন্তু ভেরি মাচ ইম্পোর্টেন্ট এবং এগুলোকে মেজারমেন্ট করে যদি আপনি সিম্পলি ট্রেড করতে থাকেন তো ইজি হবে। ওকে? এই হলো আমাদের ২ নম্বর স্টকস। এরপর ৩ নম্বর স্টকস। এবার ৩ নম্বর যে স্টকটা সেটাও সুগারের বেসিসে কাজ করে। সো ৩ নম্বর স্টকস হচ্ছে ডিসিএম সিরাম ইন্ডাস্ট্রিজ। এই যে স্টকটা দেখেন, এবার এইখানে যে চার্ট প্যাটার্নটা আপনি দেখতে পাচ্ছেন, তো স্টকটা বেশিদিন লঞ্চ হয়নি। তো ২০২২ সালে স্টকটা লঞ্চ হয়েছিল। ২০২৩ পর্যন্ত সাইডওয়েজ জোন ছিল। তারপর কিন্তু স্টকটা ব্রেকআউট দেয়। এইবার এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে আরেকটা বিষয় হচ্ছে এইখান থেকে যেটা ট্রেন্ড লাইন আমি যদি ফর্ম করি, সো ট্রেন্ড লাইনের কিন্তু একটা ব্রেকডাউন দিয়েছিল বাজার। ওকে? সিম্পলি ট্রেন্ড লাইনে ব্রেকডাউন দিয়েছিল এবং ব্রেকডাউন দেওয়ার পর এখানে আবার উপরে গিয়েছে। আবার এইখান থেকে নিচে আসার চেষ্টা করছে।
সো এখন দেখা যাচ্ছে যে ট্রেন্ড লাইনের কাছাকাছি বাজার এখানে সাস্টেইন করছে। আমি যদি ট্রেন্ড লাইনটাকে প্রপার ভাবে ইউজ করি তো ট্রেন্ড লাইনের কিন্তু রেসপেক্ট বাজার করেছে। সো আরেকটা বিষয় এখানে যদি আমি সিম্পলি কার্ভ কার্ভ যদি করি আ আঁকার চেষ্টা করি তো আমরা বুঝতে পারবো। দেখেন, এটা হচ্ছে আমাদের কার্ভ ট্রেন্ড লাইন। দাঁড়ান। ওকে। সো দেখেন, কার্ভ ট্রেন্ড লাইন তো ট্রেন্ড লাইনে কিন্তু এখানে ব্রেকআউট দিয়েছিল বাজার এবং কিন্তু সেটা সাস্টেইনেবল হয়নি। তারপর কিন্তু বাজার নিচে চলে এসছে। সো বাজারে আমাদের এই সময় কি ফাইন্ড আউট করতে হবে যে বাজারে সবসময় বাজার লিকুইডিটি এরিয়া খোঁজার চেষ্টা করে। সো লিকুইডিটি এরিয়া এখানে বাজার লিকুইডিটি এরিয়া গ্র্যাব করেছে এবং তারপর নিচে চলে এসছে। ওকে। আর যেহেতু বাজার একটা মানে মস্ত ট্রেন্ড লাইনের উপর সাপোর্ট নিয়েছে, তো এইখান থেকে বাজার দুটো পসিবিলিটি হতে পারে। একটু ছোট টাইম ফ্রেমে যাই। এবার দেখেন, এখানে যদি আমরা দেখি, এই যে ট্রেন্ড লাইনটা ছিল, বাজার এখানে ব্রেকআউট দেওয়ার পর লিকুইডিটি গ্র্যাব করেছে এবং লিকুইডিটি গ্র্যাব করার পর কিন্তু বাজার নিচে চলে এসছে। আরেকটা বিষয়, এই যে ট্রেন্ড অর্থাৎ এই যে বিয়ারিশ যে ট্রেন্ডটা ছিল, বিয়ারিশ ট্রেন্ডটার মিডল পয়েন্ট অর্থাৎ মিডল পয়েন্টে এখানে কিন্তু একটা ডাবল বাটন ক্রিয়েট হয়েছে। তার রিট্রেসমেন্ট এখানে হয়েছে এবং এইখানে কিন্তু আমরা নতুন পজিশন বানাতে পারি। এইখান থেকে আমরা কিন্তু আপসাইড দেখতে পারি। ওকে, এটা একটা পসিবিলিটিস এখানে দেখা যাচ্ছে। আরেকটা বিষয়, যখন কোনো স্টকস বা নতুন স্টকস বলতে পারি আমরা, এটা নতুন স্টকস, খুব একটা দিন বাজারে ট্রেড এখনো হয়নি। যখন কোনো স্টকস বাজারে আসে এবং সেই স্টকটা এরকম কনসেনসাস জোনের পর ব্রেকআউট দেয়, তো এই ব্রেকআউটে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রফিট বুকিং এসছে। তো প্রফিট বুকিং আসার পর যারা এখানে নতুনভাবে এন্ট্রি করেছিল, এবার দেখেন প্রত্যেকটা যে হাই এবং প্রত্যেকটা হাই কিন্তু ব্রেকআউট হয়নি। মানে সরি, ব্রেক ডাউন হয়নি। এই ট্রেন্ডে কিন্তু প্রিভিয়াস যে হাইটা সেটা কিন্তু মানে নিচের দিকে ব্রেক হয়ে গেছে। সো এখানে যারা এন্ট্রি করেছিল তাদের কিন্তু প্রত্যেকের একটা প্যানিকে কিন্তু তারা এখানে সেলিং পজিশন অর্থাৎ কি প্রত্যেকের এসএল এখানে হিট হয়েছে। এক্ষেত্রে বাজার কিন্তু এখান থেকে আর নিচে আসার পসিবিলিটি খুবই কম এবং আমরা এখান থেকে কিন্তু একটা আপসাইড মোমেন্টাম দেখতে পারি। তো এই যে স্টক ডিসিএম সিরাম ইন্ডাস্ট্রিজ, এই স্টকটা কিন্তু এই সময় কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য একদম পারফেক্ট ভাবে রেডি। তো এখানে নিচের কোনো এসএল নেই। যা এসএল গুলো ছিল প্রত্যেকের এসএল কিন্তু খাওয়া কমপ্লিটেড এবং যারা আগে থেকে এখানে ট্রেন্ডে রয়েছে তাদের কিন্তু আর বাজার নিচে এসে আসবে না। কারণ এইখান থেকেই বাজার যেটা মূল ট্রেন্ড কন্টিনিউ করেছে, এইটা কিন্তু বাজার আর এখানে টেস্ট করতে আসবে না। মেইনলি যদি আমি অর্ডার ব্লক দেখি তো এটাই আমাদের মেইন অর্ডার ব্লক হিসেবে কাজ করবে। এই যে হ্যামারটা, এটাই এখানে আমি যদি দেখাই ভালোভাবে, এই যে এখানে হ্যামার ক্যান্ডেলস্টিক, এটাই কিন্তু আমাদের মেইন অর্ডার ব্লক। তো বাজার কিন্তু অর্ডার ব্লক থেকে আবার এখান থেকে রিভার্স করছে। তো এই যে পজিশনস এখানে কিন্তু পারফেক্ট এন্ট্রি হতে পারে। আর যারা এখান থেকে ট্রেন্ড কন্টিনিউ করেছিল তারা কিন্তু এখানে প্রফিট বুকিং বাগেরা এসব করে নিয়েছে। তো বাজার নতুন ট্রেন্ড কন্টিনিউ করার জন্য রেডি, তো এখানে কিন্তু এন্ট্রি হতে পারে। তো এটা যত সিম্পল ভাবে এনালাইসিস করতে তত ভালো। এর একটু ফান্ডামেন্টাল দেখে নিই। তো এই স্টকটার ফান্ডামেন্টাল যদি দেখি তো মার্কেট ক্যাপ অনেকটাই কম, ১,৭৯৬ কোটি টাকা। স্টকের পিই ১৩.৯ আর স্টকের কারেন্ট প্রাইস চলছে ৳১৯৫ অনেকটাই ফেয়ার ভ্যালুর মধ্যে রয়েছে স্টকের কারেন্ট প্রাইস। এইবার দেখি যে আ কারা কিভাবে স্টেক রয়েছে। তো পাবলিকের একটু বেশি আছে। ডিআই একটু বেড়েছে, একটু কমেছে, এফআই কমেছে। প্রোমোটার সেম রয়েছে। তো স্টকটা কিন্তু প্রফিটেবল রয়েছে। ঠিকঠাক প্রফিট প্রত্যেক ইয়ারেই করে। ঠিকঠাক কোয়ার্টার প্রফিট দিয়ে যাচ্ছে। তো লং টার্ম ভিউ কিন্তু রাখা যেতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। অবশ্যই যদি ভালো লাগে লাইক করতে পারেন এবং যদি